যদি আমার বাঙালি ভাই বোন, যুবক যুবতী ও বৃদ্ধ সম্মানিত ভাই বোনেরা আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। আমি 7তম পর্বে কিছু আলোচনা আনছি আমাদের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার, মুক্তিযুদ্ধের ব্যাপারে, জুলাই ব্যাপার। যাই হোক, ধন্যবাদ, ওনাকে ধন্যবাদ দিছি। আমি আজকে এখন যে পর্বটা, আজকের এই পর্বে আমি আমার সেই সাবেক ঠিকানা আছে হাতিবাগার নালিতাবাড়ি, বর্তমান শেরপুর বাইরে ওঠার জায়গা, বা যেখানে থেকে আমি শিশু থেকে বাইরে উঠতে উঠতে যুবক হয়ে মুক্তিযুদ্ধে, সেখানে আবার আমি ফিরে যাচ্ছি আলোচনায়। আপনারা আশা করি আমাকে একটু সহযোগিতা করবেন, আমার এই কথাগুলো একটু হলেও শুনবেন। আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 71 সালে আমি আমার মায়ের একমাত্র সন্তান, আমার 2 বোন বড় ছিল আর আমি একটা ছেলে ছিলাম। আমার বাবাও মারা গেছিল। আমার খুব আদর স্নেহ করতো। আমার মা খুব ধার্মিক ছিলেন, দেশকে ভালোবাসতেন, মানুষকে ভালোবাসতেন, আল্লাহর কাছে নামাজ পড়তেন, শান্তির জন্য দোয়া করতেন, আমার জন্য দোয়া করতেন। সেই মায়ের আদেশে আমি মুক্তিযুদ্ধ করতে পারছিলাম ওই এলাকার থেকে। যাই হোক, সেখানের আর কিছু গল্প আমার আজকে আনবো। সেটা হলো, দেখা গেছে এক সময় এমন একটা অভাবের কারণ হয়ে পড়ছে যে আমাদের ঘরে খাবার নেই। পচা আটা খাইতে হইতো, পুকোলা আটা পাকিস্তান থেকে আসতো, চাউল পুকে খেয়ে বলেছে, কালা কালা কিরা চাউলের ভিতর থাকতো, মুসুর ডাল পচে গেছে, কেনার শক্তি নাই, পয়সা নাই, কাজ নাই, চাকরি নাই, ব্যবসা নাই বাঙালির। সেগুলো আগের পর্বেও বলছি। সেই অভাবের কারণে মুক্তিযুদ্ধ। আজকে যে অভাব থেকে, যে চাকরি থেকে বঞ্চিত হইতো বাঙালিরা, যে ব্যবসা থেকে বঞ্চিত হইতো, কথায় কথায় বাইনচটকিরা লাগতে দিত পাকিস্তানিরা, প্রতিটা জায়গায় ওনারাও থাকতো, বড় বড় হোটেলে ওনারা মালিক থাকতো আর কর্মচারী থাকতো বাঙালি, কথায় কথায় লাগতে দিত। আজকে সেখান থেকে এই মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি স্বাধীন একটি দেশ পেয়েছে, একটা পতাকা পেয়েছে। তারপরেও তাদের শুকরিয়া নাই। তারা বর্তমান যেসব ঘটনা করতেছে, হাস্যকর ব্যাপার স্যাপার, এই নিয়ে আমাদের মুক্তিযোদ্ধারা হত্যার হয়ে যাচ্ছি যে আমরা ভাবতেও পারি না যে আমরা যে মূর্খ মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা জীবনে এইসব কোনো চিন্তা ভাবনা করি নাই। আর ওনারা এসব কী করতেছেন? যাই হোক, আল্লাহ ওনাদের হেফাজত করুক, ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক, ওনারা যেন দেশের মঙ্গলের জন্য কাজ করে। যাই হোক, আমি পিছনের দিকে আমার যেখানে বাইরে ওঠার জায়গা ছিল, 1966 সাল, আমার বাবার কিছু ছাত্র ছিলেন, তারা বড় হয়ে উঠছেন। তারা আমার ঠিকানা মতো, যে সেই ডালিওয়ালা ইউনিয়ন, তিশাল ময়মনসিং, যে আমার দাদার পূর্বপুরুষের বাড়ি, ওর দাদা থেকে আমার দাদা মুকিম আলী হাজি, ওনার ঠিকানা সংগ্রহ করে ওনারা আমার মার কাছে প্রস্তাব দেয় যে আমরা এই নুর ইসলামকে ওর দাদার কাছে নিয়ে যেতে চাই, যদি আপনি অনুমতি দেন, কারণ ও তখন এতিম। আমরা শুনছি যে ওর দাদার অনেক কিছু আছে। এই কথার পরে আমার মা কান্দা হলাইলেন, কান্দা আল্লাহর কাছে ই করলেন, করে আমাকে বললো, বাবা তুমি যাবা নাকি? তখন আমি মনে করেন আমার বয়স 17 কি 18 এরকম হবে, 18ই হতে পারে। আমরা তো মূর্খ ছিলাম, হিসাব নেই আমাদের। তাই আমি খুব একটু ঘাবড়ে গেলাম যে ওখান থেকে আর কোনো গাড়ি চলে না, ঘোড়া চলে না, রাস্তা নাই, গার্ড নাই, কিচ্ছু নাই, হাইটা চলতে হয়, প্যাক কাদা রাস্তা, পাকা রাস্তা তো নাই বাংলাদেশ, তখন পাকা কই পাবে এক। এখন আমি একটু ঘাবড়ে গেলাম কোন দিকে, আমার মা আমার ওখানে যাইতে বললে, ওরা যদি আমার জবরদস্তির জায়গায় রেখে দেয়, ঠিক এরকম একটা চিন্তা ভাবনা, ভয় পেতেছিলাম। তা আমি তো ওখানে যাবো না, মারি খেয়ে। তখন মা আমার অনেক বুঝাই সান্ত্বনা দিয়ে বললো তোমার ওনারা তো নিয়ে যাচ্ছে, ওনাদের সাথে আবার চলে আসবে ইনশাল্লাহ, তুমি চিন্তা করো না, তুমি যাও, দেখো তোমার দাদু কী বলে। যাই হোক, আমি মার কথা শুই না গেলাম, কেন আমি সবসময় মার কথাটা খুব আমলে নিতাম। কারণ মা যদি যা বলতো করতাম, যেটা নিষেধ করতো করতাম না। যার জন্য আমার এটা সবচেয়ে বড় সম্পদ। আমি কিন্তু বারবার বলছি যে আমার এই মার এই যে সম্পদ আমাকে দিয়ে গেছে, এই সম্পদের মতো সম্পদ পৃথিবীতে আর হয় না।
আজকে আপনাদের সামনে আমি কথা বলতেছি, আমার সেই মা সম্প্রদায়টা দিয়ে গেছে, কারণ আমি লেখাপড়া জানি না। এখন বুঝে নেন, লেখাপড়া জানি না, অথচ আপনাদের সামনে অনুরোধ করতেছি আমার কথাটা একটু শোনার জন্য। এটাও আমার মা দিয়ে গেছে, আল্লাহর হুকুম, আল্লাহ রহমত দিছে। যাই হোক, আমি তখন রাজি হইলাম, ওনাদের সাথে গেলাম। মনে করেন ওখান থেকে হাইটা 28 মাইল আইসা রেলগাড়ি উঠলো। 28 মাইল হাইটে আসছি, উঠা রেলগাড়ি রাইট হয়ে গেল, এই আইনা ময়মনসিং শহরে নামাই দিল। সেই জামালপুর থেকে উঠছি, ওইখানে বসে থেকে সকাল হইলো। ওখান থেকে বাস, ওই যে রিক্সা, এইটা ওইটা, গাড়ি তো নাই পাকিস্তানের সময়। গাড়ি তো উঠবে কে, পয়সা নাই, কাজ নাই, বাঙালির তো কিছুই নাই, ভিক্ষুক জাতি আমরা তখন। পাকিস্তানিরা আমাদেরকে ভিক্ষুক রাখছে, গোলাম বানাইছে। সেখানে ওখান থেকে মনে করেন যে 16 মাইল কোনোরকম ওই যে টেম্পো টেম্পো দিয়া, এই 12 আনা ভাড়া 8 আনা ভাড়া দিয়া কোনোরকম একটা বইলর নাম আমরা। সেই টেম্পো সহযোগিতায় আমরা বইলর আইসে নামি। বইলর থেকে হাইটা 4 কিলো ভিতর দিকে নিয়ে যায়, কাঁচা রাস্তায়। আমাকে ওনারা 2 জন, আমি 3 জন। যাওয়ার পর মানুষকে জিজ্ঞাসা করে করে হাজিবাড়ি হাজিবাড়ি খুব নাম করা বাড়ি ছিল, ব্রিটিশ আমলে খুব তুক্কার ধনী ছিল ওনারা। যদিও আমার দাদা হয়ে থাকে, কিন্তু আমার কোনো ধনীর ব্যাপার বা কোনো সম্পদের ব্যাপার নাই। ওনাদের খুব সম্পদের পাহাড় ছিল, অহংকার ছিল। টাকা কলসি, পিতলের কলসি, টাকা ভরে ভরে মাটির তলে গেড়ে রাখতো। এটা আমার মার কথা আমাকে বলছে। তারা এরকম লোক ছিলেন। সেই জায়গায় আমাকে নিয়ে গেছেন। আল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ গেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ, তুমি আমার বাবার জন্মস্থান, আমার পূর্বপুরুষের জায়গায় আনছো, তুমি আমার সহায় হইও। দেখি আছে এই আমার দাদার বাড়ি 4টা বড় টিনের ঘর, খুব সাইডে এক সারিতে 4 চালা। কারণ পাকিস্তানের সময় টিনের ঘর কিন্তু সবাই ছিল না, সোনের ঘর, বনের ঘর এগুলো ছিল, কলা গাছের ঘর, কলা গাছের পাতার ঘর। যাই হোক, তখন আমি আজ করতে পারলাম যে তারা তো বিরাট বড় লোক। যাই হোক, ওই টিনের ঘরের বেড়া টিন দিয়েই ছিল, কিন্তু বিড়াগুলা পাকা ছিল, সিমেন্ট দিয়া বিড়ি পিড়া পাকা করা ছিল। বাইডাক মানে বাইডাক বলে যেটা আর কি, 4টি ঘরের সাইডে বাইডাক বলে, যেখানে ধান টান আবাদ করে, ধান রাখে, ধান উঠায়, গরু বাছুর বাইন্ডা ঘাস খাওয়ায়। এইটার পাশে 2টা পুকুর একসাথে, জোর পুকুর 2টা। পুকুরের সাইডে দেখা যায় নারকেল গাছ, আম গাছের বাগান। সেইটার তলে দেখতেছি একজন লোক দাঁড়ায় রয়েছে, মাথায় সাদা পারগি বান্ধা, হাতে একটা বেতের লাঠি। এখন ওনার কাছে গিয়ে ওনারা দাঁড়াইলো, সালাম আলকি দিল। আমি ওনাদের পিছনে দাঁড়িয়ে গেলাম, সালাম আলকি দিয়া ওনারা পরিচয় দিল যে আমরা অমুক জায়গাতে আসছি। কোথা থেকে? শেরপুর থেকে আসছি। কেন আসছেন? আপনার ছেলে হরজত আলী ছিলেন? জি ছিল। উনি তো মারা গেছিলেন, পরে ওনার ছেলে 2 মেয়ে আর এক ছেলে রেখে মারা গেছিলেন। এই ছেলে ছোটো, মেয়েরা বড় ছিলেন। এখন আমি আপনার তো দাদা, ওই হিসাবে আমরা একটু আসছি আপনার সাথে কথাবার্তা বলব আমার ব্যাপার নিয়ে। যাই হোক, কথাবার্তা শুরু বলেন, কী বলবেন। তো উনি আমার যিনি নিয়ে গেছেন উনি বললেন যে দেখেন, ওরা তো আমি এতিম, অসহায়, বাবা নাই, ওর তো লেখাপড়ার দরকার ছিল বা একটা কিছু দরকার ছিল, আর ভালো একটা আশ্রয়ের দরকার ছিল। এখন আপনি যেহেতু ওর নাতি, আপনি ছেলের ঘরে, আপনি কিছু বলেন। বলো দেখেন, আমি আপনার কথাটা বুঝতে পারছি, শুনছি যে ও আমাদের নাতি, এটাও ঠিক। ওর বাবা যে কোনো ব্যাপারে চলে গেছিল, হয়তো ওর বাবারে অনেক চেষ্টা করছি চিঠির মাধ্যমে, কোনো যাতায়াত ব্যবস্থা নেই দিঘা, চিঠি দিয়া, তখন চিঠি আদান প্রদান হইতো ডাকে, চিঠির মাধ্যমে চেষ্টা করছি যেন সে বাড়িতে আসে। আসার জন্য অনুরোধ করে করে চিঠি দিছি, কিন্তু সে কখনো আসে নাই। পরবর্তীতে অনেকদিন পরে খবর পাইছি যে এইভাবে সে অসুস্থ মারা গেছে, তার 3টা ছেলে মেয়ে রেখে। তে আমার শিক্ষকরা ওনারা বললেন, আমার বাবার ছাত্ররা, যে আপনারা শুনলেন, তারপর তো কাউকে পাঠায় হয়তো খোঁজখবর নিতে পারতেন এদের কী অবস্থায় আছে না আছে, যেহেতু আপনার বংশের। উনি বললেন, হ্যাঁ আমার বংশের ঠিক আছে, তবে একটা কথা আছে। কি? আমার তো ছেলে মেয়ে আরও আছে। এখন তার অর্থাৎ এটা বলা, ওনার বলা উদ্দেশ্য, তো 3-4টা বিয়ে করছিল, 2টারে খেদাই দিয়েছিল। আমার দাদি প্রথম বিবাদে ছিল, তারপর মাঝখান থেকে 2টারে আমার বাবার চাচারা খেদাই ছিল। এটা লাস্টে একটা ব্যক্তির বিয়ে করছিল, জকেটটা।
এটা রাখা দিতে পারে না, এর জন্য আমার বাবাই বেরিয়ে গেছিলো। জায়গায় পিছনের কথা এটা আগে আমার বলা আছে। তে এখন ওই ঘরের সন্তান, এই ঘরের সন্তান, তারা তো জায়গা জমিন, ও তো নাশুরি হয়ে গেছে। কি বললেন? হ্যাঁ, এই তৎকালীন সময় ব্রিটিশের সময় একটা আইন ছিল যে বাবা যদি সন্তান থুয়া মারা যায়, কিন্তু তার প্রত্যেক দাদা বাইসা থাকে, সেই সন্তানেরা নাচুরি হয়ে যেত। এটা ব্রিটিশের আমলের একটা আইন ছিল। কিন্তু পরবর্তীতে এই কথাটা বলে রাখি, 1960 সালে তৎকালীন আইয়ুব সরকার, পাকিস্তানের সময় আইয়ুব সরকার ওই আইনটাকে বাতিল করছে। কিন্তু আমরা তো শিক্ষিত, আমরা তো জানি না, বুঝি নাই। এটা কিন্তু পরবর্তীতে স্বাধীনের পরে শুনছি যে কত সালে বাদ হয়েছিল। যাই হোক, এই আলোচনাটা যখন আনলো তখন আমার মনটা খুব খারাপ হইল, আমার চোখে পানি চলে আসলো। যদি মানুষ আমরা, আমার চোখে তখন পানি চলে আসলো যে আল্লাহ, কিসের সম্পদ, কিসের টাকা, কিসের জমি, কোথায় কি আছে, আল্লাহ তুমি ইনসাফ করো। আমার এই সম্পদ দরকার নাই, আর এদের সহযোগিতার দরকার নাই। আমি ওই ভদ্রলোকে বললাম, আপনারা আমার মার কাছে নিয়ে চলো। হ্যাঁ যাবো, একটু অপেক্ষা করো দেখি। তাই আমার আবার আমার ওই যে দাদা পরিচয় করাইলো, হাজি সাহেব। তো উনি আমাকে বলছে, এই বাড়ির ভিতরে যাও, বাড়ির ভিতরে যাও। মেয়ে ছেলেরা তো বাড়ির বাইরে আসে না, হাজি বাড়ি। তা আমি ওই বাড়ি ওই উত্তর সাইডে ঢুকলাম ভিতরে। ওনারা আবার জায়গা কিনে এটা আমার তাকায় তাকায় দিকে আমার ফিরে নিয়ে আবার চলে যায়। তাহলে যেতে যাবো কেমন, আমি তো ভয় পাই, আমি রাস্তা চিনি না। গেছি পরে ওনারা 2-3 জন আমাকে ধরছে, মহিলারা ধরে একটা বড় ঘরের ভিতরে নিয়ে গেছে। তখন আমি দেখলাম, বুঝতে পারলাম, এটা পরে বুঝছি যে এই বুঝি আমার সেই দাদি, জলকেটটা দাদি, কালো মতো। হ্যাঁ, এই জলকেটটা দাদি। আর আমার বড় ওনার ঘরের যে 3 ছেলে, বড় ছেলে বিয়ে করেছে, সেই ছেলের বউ, আর আমার খুবও ধরে আমার ঘরে নিয়ে কতগুলো পিঠা চিড়া দিয়া প্লেট দিয়া বয় দিচ্ছে, খাও খাও খাও। আমার তো বয় খালি কিসের খাবো, ওই ভদ্রলোকেরা চলে গেলে আমি কোথায় যাবো? আমি কোনোরকম একটু লইয়া আমি চললাম, গাড়ি খাই যাও, আমি না খাবো না। ওই সাইডে বাড়ি এলাম, দক্ষিণ সাইডে আইসা দিয়ে যেন ওনারা কথা বলতেছে। হয়তো আমার বাড়ির ভিতরে পাড়ায় হয়তো আমার দাদা আর ওনাদের কিছু বলছে, বা ওনারা হয়তো রিকোয়েস্ট করছে। হয়তো লাস্টে আমার শুনে এটি বললো, ও যদি থাকতে পারে, তবে ওর মাকে তো আর আমি এখানে রাখতে পারবো না। এটা যখন বললো তখন আরও কষ্ট পেলাম, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে রাখছেন, যে মা আমাকে না খায়া খাওয়াইছেন, যে মা আমার জন্য রাত দিন নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদছে, আমি চোখের পানি মিশা দিছি, আমি সারাদিন না খায়া থাকলেও আমার প্যানে ভোগ লাগে নাই আমার মার জন্য। আমার সেই মায়ের যখন বলছে ও থাকলে থাকতে পারে, ও মাকে আমি রাখবো না, এই কথার পরে আমার পৃথিবী, আল্লাহর কাছে বললাম যে আল্লাহ তুমি আমাকে সহায় করো, আমাকে তুমি আমার রাস্তা দেখাও, কিন্তু এই বাড়িতে যেন আমার আল্লাহ জীবনে আর না আসতে হয়, আমি আর আসবো না, যেখানে আমার মার এই ব্যাপার বলছে। এই বলে ওনাদের সাথে আবার রওনা করলাম, চলে গেলাম। এই বহুত কষ্ট করে হাইটে ওইটা বাড়িতে গেলাম। যাই হোক, আজকে আমি এই যে বাড়িতে গেলাম, মার কাছে যাওয়ার পরে যে মা কান্না কাটি শুরু হইলো, কথাবার্তা শুরু হইলো, যে কথাগুলো বলছেন বলেন নাই, এই কথাগুলো আমি আর পরের পর্বে বলবো। আজকে আমি এই পর্যন্তই রাখলাম। আপনারা আশা করি আমার এই কথার থেকে আপনারা আল্লাহর কথা, নবীর কথা, মা বাবার কথা, সামাজিক কথা ও আলহামদুলিল্লাহ বলা, বা বেশি সম্পদ না চাওয়া, বেশি বড় লোক না হওয়া, ক্ষমতা জোরজবস্তি না চাওয়া, সব কিছু এর ভিতরেই আছে। আমার এই কথার ভিতর থেকে আপনারা খুঁজে পাবেন যে আজকে আমি সেই গরিব মানুষ, আজকে আপনাদের সামনে কথা বলতেছি, আমি আজকে কোথায় আছি, এটাও আস্তে আস্তে আপনারা পরে পাবেন, পরে পড়বে। আমি এখন ঢাকায়, কিন্তু এখনও আমি সেই দেশেই আছি। ঢাকায় আসবো, পরে ঢাকার গল্প আসবে ইনশাল্লাহ। আমি কিন্তু বর্তমান ঢাকায়। যাই হোক, আপনাদের কাছে আমার অনুরোধ, আমি কিছু সময়, আপনাদের মূল্যবান সময় নষ্ট করি, এর জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেই। আমার মৃত্যুর আগে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার মনের কথাগুলো বা কষ্টের কথাগুলো, সুখের কথাগুলো বলার জন্য আপনাদের কাছে অনুরোধ করি। আশা করি আপনারা অবশ্যই আমার একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার কথাগুলো শুনবেন, বা আমি আপনাদেরকে এই কথা বলেই সালাম দিয়ে আমি আজকের মতো
আমি এই পর্যন্ত শেষ করলাম। পরবর্তী পর্যায়ে আবার আমি এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। অবশ্যই আপনারা শুনবেন আশা করি।